তাহলে আজকের আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে এই ছোট গল্প। আজকের আলোচনাটা এই গল্পের উপরে সবিস্তারে করব না ভেবেছিলাম। আমি আলোচনা করব এই রকমভাবে বলেও দিয়েছিলাম যে তোমরা যে হোমওয়ার্কগুলো তৈরি করে রেখেছো সেই সমস্ত হোমওয়ার্কগুলো সামনে নিয়ে বসবে, সেই সমস্ত হোমওয়ার্কগুলোর যে প্রশ্ন আর উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এর আগের ব্যাচে আলোচনা করতে আমি টাইম পাইনি। এর আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে এই গল্পের প্রেক্ষাপটটা খুব সংক্ষেপে আলোচনা করলাম, আর আলোচনা করলাম মধ্যবিত্ত পরিবারের মানুষদের মানসিকতা নিয়ে। আর সেই মানসিকতার আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের মানসিকতা, তো তার মানসিকতা নিয়ে আর তার মনের পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। ওইটা আলোচনা করতেই অনেক সময় লেগে গেছে। তো তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, তোমাদের মধ্যে এখানে কি কেউ আছো যে আমার আলোচনাটা, আমার রেকর্ডিংটা, এই গল্পের যে আলোচনাটা আমি তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম সেই আলোচনাটা কেউ শোনোনি এমন কেউ আছো? কারণ আলোচনাটা আমি এখন করব যেটা, সেটা হচ্ছে আগের বিস্তারিত আলোচনাটা শুনে নিয়েছো এটা ভেবে নিয়ে আমি আলোচনা করব। যদি মনে হয় আলোচনাটা শুনুনি তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে। আর যদি গল্পটা না পড়ে থাকো তাহলে তো কিচ্ছু বুঝতে পারবে না। যারা শোনোনি একমাত্র তারাই বলবে যে না স্যার আমি শুনিনি, নামটা বলবে, তাহলে আমি কজন আছো সেরকমভাবে একটা আন্দাজ করে নেব। আমি সেরকমভাবে চেষ্টা করব যারা শোনোনি বা যারা এই গল্পটা পড়োনি সেই মতো করে একটু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, একজনকে আমি দেখতে পেলাম, একজন মেসেজ করেছে, একজন তো শোনেনি, দুইজন শোনেনি। স্যার আমিও শুনিনি। হুম, গল্পটা কি পড়া আছে? যারা শোনোনি লিখছো বা বললে তারা কি গল্পটা পড়ে রেখেছো? গল্পটা জাস্ট পড়া আছে তো? তিনজন, তিনজন তো শোনেনি, চারজন, ওরে বাস। আচ্ছা ঠিক আছে, আমি তাদের জন্য বলি যে যারা আলোচনাটা শোনোনি তাদের দায়িত্ব থাকবে এই আলোচনাটা কারোর কাছ থেকে কালেক্ট করে নেওয়া। যদি না করতে পারো তাহলে আমি তোমাদের কাছ থেকে 2-4 দিন চেয়ে নিচ্ছি, 2-4 দিন সময় চেয়ে নিচ্ছি, যে 2-4 দিনের মধ্যে আমি সমস্ত রেকর্ডিংগুলো একটু কালেক্ট করে নিই। আমার কাছে সবগুলো নেই, স্টুডেন্টদের কাছেই আছে, বেশিরভাগের কাছে আছে। তো কালেক্ট করে নিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর যারা শোনোনি তাদের দায়িত্ব থাকবে প্রতিটা ফাইল, প্রতিটা রেকর্ডিং কিন্তু মন দিয়ে শোনা। আমার মনে হয় না যে শুনলে খুব একটা খারাপ লাগবে, বোর হবে না আশা করা যায়। কারণ যেভাবে আমি বুঝিয়েছিলাম সেই বোঝানোর বিষয়টার সঙ্গে কিন্তু আমাদের জীবনের, আমাদের পরিবারের, আমাদের আজকের পরিস্থিতি জড়িয়ে আছে। মানে কোথাও না কোথাও আমরা কিন্তু এই গল্পের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবো, নিজেদেরকে খুঁজে পাবো, নিজেদের সঙ্গে একটা মিল খুঁজে পাবো। তাহলে কিন্তু ভালোও লাগবে। যখন দেখবে কোনো গল্প তুমি নিজের জীবনের সঙ্গে একাত্ম করে পড়ছো, নিজের জীবনের সঙ্গে তার মিল খুঁজে পেয়ে পড়ছো, তখন কিন্তু ওটা খারাপ কখনোই লাগবে না। আর আমাদের এই 12-এর সিলেবাসে যতগুলো গল্প কবিতা আছে, যতগুলো পাঠ্যাংশ আছে, প্রায় প্রত্যেকটা পাঠ্যাংশই দেখবে কোনো না কোনোভাবে আমাদের জীবনের সঙ্গে মিশে রয়েছে। আর যারা রেকর্ডিংগুলো শোনোনি তারা আশা করি হয়তো গল্পটা পড়েছো। গল্পটা না পড়ার মতো তো কোনো অবস্থা নেই, হয়নি যে গল্পটা পড়োনি, সময় পাওনি, সেটা তো হতে পারে না। টেক্সট বুক প্রত্যেকের কাছে আছে আশা করি। আর যদি টেক্সট বুক না থাকে, টেক্সট বুক কিন্তু কালেক্ট করতে হবেই। টেক্সট বুক কালেক্ট করতে যদি না পারো, কারোর কাছ থেকে একটা বই নিয়ে ওই গল্প কবিতাগুলো জেরক্স করে নাও। কারণ বই কবে দেবে স্কুলে, কবে স্কুলে বই আসবে, কবে স্কুলে বই পাবে, এটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। আমরা কিন্তু জানি না আদৌ 2-4 মাসের মধ্যে বই পাবে কিনা, মানে স্কুল খুলতে পারবে কিনা ঠিক নেই। যদি আবার স্কুল এটাও বলে, মানে সরকার যদি স্কুলগুলোকে এই ইনস্ট্রাকশন দেয় যে মিড ডে মিল যেমন দেওয়া হচ্ছে বা ওই যে অ্যাসাইনমেন্টগুলো যেমন দেওয়া হচ্ছে, তেমনি একটা ডেটে গার্জেনরা গিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বই নিয়ে আসবে স্কুল থেকে, এটা করতে পারলে খুবই ভালো হয়। কিন্তু সরকার আদৌ এই মুহূর্তে এই রকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা আমরা জানি না। তাই তোমাদের যাদের
উপায় আছে তারা বইটা কালেক্ট করে নাও, আর যাদের বই কালেক্ট করার কোনো উপায় নেই তারা কিন্তু বই জেরক্স করো, কিচ্ছু করার নেই। একটু টাকা লাগবে ঠিকই, কিন্তু বইটা জেরক্স করতে হবে, মানে যে যে চ্যাপ্টারগুলো আমাদের আছে সেগুলো জেরক্স করে নাও। বই ছাড়া অন্ধের মতো পড়া হবে, শুধু রেকর্ডিং শুনলে বোর হয়ে যাবে। আগে বই পড়তে হবে, গল্পটা পড়তে হবে, তারপরে রেকর্ডিংটা কি শুনতে হবে, তবে গিয়েই ভালো লাগবে। আর আমি এক একটা চ্যাপ্টার বোঝানোর আগে কতগুলো ইনস্ট্রাকশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে ইনস্ট্রাকশানগুলো আমি আশা করব তোমরা ফলো করছো। আর সেটা কিন্তু খুব একটা কঠিন নয়, চাপের কিছু নয়। তার মধ্যে আমি যেমন বলেছিলাম যে যতগুলো গল্প কবিতা আছে সেই গল্প কবিতাগুলো আগে একবার পড়ে রাখতে হবে আমার বোঝানোর আগে। এইবারে গল্পগুলো পড়ে রাখলে, কবিতাগুলো শুধু পড়ে রাখলে হবে না। আমি কিন্তু বলেছিলাম কবিতা মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে মানে মুখস্থ করতেই হবে। এটা যদি 11 হতো তাহলে কিন্তু আমি এত জোর দিতাম না, একবার দুবার বলতাম মুখস্থ করতে হবে। যদি কেউ মুখস্থ করতে নাও পারে ওকে ঠিক আছে, কারণ 11-এর পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে পাস করে গেলে আর 11-এর সঙ্গে 12-এর কোনো সম্পর্ক নেই, মার্কস যোগ হবে না। অতএব মুখস্থ করার জন্য খুব বেশি চাপ তৈরি আমি করিনি, বা আর যারা এখন পড়ছে তাদেরও করবো না। কিন্তু 12-এর উচ্চ মাধ্যমিক, এটা যেহেতু তোমাদের পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পরে যে কলেজে ভর্তির ব্যাপার, তারপরে নাম্বারের একটা বিরাট ফ্যাক্টর জড়িয়ে আছে, এটা নাম্বারটা আমাদের অনেকটা কাজে লাগবে। তার জন্য আমি বলবো উচ্চ মাধ্যমিকে এমন কোনো হোস্টেল আসুক যা তোমরা অ্যাটেন্ড করতে পারবে না এমন যেন না হয়। তাই কবিতাগুলো তো মুখস্থ করবে, আর কবিতা কিন্তু খুব বড় বড় কবিতা নেই, কবিতাগুলো ছোট ছোটই আছে, মুখস্থ করা যাবে। যদি দু একদিনে না হয় না হোক গে, এখনো পর্যন্ত যারা মুখস্থ করে উঠতে পারোনি তারা একটা টাইম লিমিট করে নাও, একটা ডেট লিমিট করে নাও যে আজকের 2 সপ্তাহের মধ্যে, আজ থেকে 2 সপ্তাহের মধ্যে একটা ফার্স্ট কবিতাটা আমি মুখস্থ করবো, তারপরে 2 সপ্তাহে মুখস্থ করবো আর একটা কবিতা, এরকম করে মাসে ধরো 2টো বা মাসে ধরো 3টে তোমরা মুখস্থ করলে, তাহলে 2-3 মাসের মধ্যেই কবিতা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতেই হবে মানে করতেই হবে। যারা সময়টাকে ওই মোবাইলে গেম খেলে বা আর অন্যান্য কাজকর্ম করে সময়টাকে কাটাচ্ছ, তারা বলবো কবিতাটাকে মুখস্থ করার একটু সময় দাও। আর আমরা তো বাঙালি, বাংলা কবিতা মুখস্থ করলে আমাদের কিন্তু কখনো কখনো এই সমস্ত কবিতাগুলো এমন কোনো পরিস্থিতি আসবে যখন আমাদের মনের মধ্যে এই কবিতাগুলোই গুনগুনিয়ে উঠবে, পরিস্থিতির সঙ্গে মিল খেয়ে বা মিল পাওয়ার পরে কিন্তু গুনগুনিয়ে উঠবে। তাই কিছু কবিতা বাঙালি হিসেবে বাংলা কবিতা আমাদের মুখস্থ থাকার জরুরি, বিশেষ করে তোমাদের সিলেবাসে আছে বলেই মুখস্থ করো। এবারে একটা চ্যাপ্টার বোঝানোর আগে আমি কি করি, ইউটিউব থেকে যেগুলো সব থেকে ভালো আলোচনা, সেই আলোচনাগুলোর থেকেই কিন্তু আমি তোমাদের আলোচনাগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো দেখা গেল একটা চ্যাপ্টারের 2টো বা 3টে ভিডিও দিলাম, 3টে ভিডিও আলোচনা রয়েছে এমন ভিডিও তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু ওই একটা ভিডিও দেখে আর বাকিগুলো দেখবে না এমন করো না। তোমাদের ওই কে লেখালেখি করছিস রে, লেখালেখি বন্ধ কর। তো তোমাদের ওই 3টে ভিডিও বা 2টো ভিডিও, যতগুলো ভিডিও আমি পাঠাচ্ছি ইউটিউব থেকে সবগুলোই দেখতে হবে। কারণ কি, আমি চাই 3টে ভিডিও যদি দেখো তাহলে 3টে ভিডিও দেখলে তবে গিয়ে ওই চ্যাপ্টারের একজনের সঙ্গে আরেকজনের আলোচনার একটা পার্থক্য তৈরি করতে পারবে, একটা তুলনা তৈরি করতে পারবে। আর তুলনামূলকভাবে যদি আলোচনাটা বোঝো তাহলে অনেক ভালো বুঝতে পারবে। এবং ওই বোঝার সময় একটু প্রবলেম কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে, যে এই জায়গাটা আমি বুঝলাম না, এই জায়গাটাতে একটু অন্যভাবে যদি বোঝাতো ভালো হতো, এই জায়গাটায় কী বললো, কেন এমন বললো, এইরকম একটা ধারণা কিন্তু তোমাদের দেওয়ার জন্য আমি আগে থেকে ওই ভিডিওগুলো পাঠাই। এই যেমন লাস্ট যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম সেটা ছিল ভারতবর্ষ গল্পের। তার মানে আমার প্ল্যানে কী আছে না, এরপরে কিন্তু আমি ভারতবর্ষ শুরু করব। তার মানে তোমাদের আমি ভারতবর্ষ এই গল্পটার আলোচনা আগে দেখতে বলছি। গল্পটার একটা সুন্দর পাঠ ছিল, গল্প পাঠটা পাঠিয়েছি, গল্প পাঠটা এটা শোনো, বইয়ের দিকে চোখ থাকুক, গল্পের যে আলোচনাগুলো আছে 2-3টে ভিডিও সবগুলোই শোনো। তারপরে ওই সমস্যাগুলো তোমরা তোমাদের মাথায় রাখো। তারপরে যখন আমি বোঝাবো, আমার বোঝানো থেকে ওই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। কারণ আমি যখন বোঝাচ্ছি, আমি যখন বোঝাই তখন আমি চেষ্টা করি যারা খুব ভালো মানের স্টুডেন্ট আছে তাদের জন্য বোঝাই, আবার যারা একেবারে পিছিয়ে পড়া আছে তাদের জন্যও কিন্তু আমি বোঝাই। আর মাঝারি অর্থাৎ মাঝখানে যারা রয়েছে তাদের তো এমনিতেই হয়ে যাবে। তো ফলে আমি যেভাবে বোঝাচ্ছি, ইনস্ট্রাকশান দিচ্ছি, ওইভাবেই যদি ফলো করো, আমার মনে হয় না বাংলা নিয়ে তোমাদের কোনো চাপ থাকবে, বাংলা নিয়ে কোনো চাপ, কোনো টেনশন থাকবে না।
আর যদি মনে হয় যে অনলাইনে স্যার 1 ঘন্টাতে কী হবে পড়াশোনা, এটা হতেই পারে, এটা ভাবনা জাগতেই পারে মাথায়। তো এর জন্যই আমি কিন্তু অল্টারনেটিভ রাস্তাটা রাখছি। সবাই কিন্তু এরকম করছে না, আমি যতটুকু খবর পেয়েছি যে অনেকেই অনলাইনে পড়াচ্ছে, তো তোমরা অনলাইনে অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু একটা ব্যাপার দেখো, অনলাইনে এই পড়াশোনাটা না বক্তৃতাধর্মী পড়ানো হয়। আমি এই যে বলছি, তোমরা শুনছো, এই শুনতে শুনতে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে আমার কিচ্ছু করার নেই এখান থেকে। এবারে কাউকে আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম, কিন্তু এখানে আমি নাম দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্ট ছাড়া বাকিরা হয় বাবার নামে, নাহলে মায়ের নামে, নাহলে দাদার নামে, নাহলে দিদির নামে, এই নামে কিন্তু এখানে লগ ইন করা আছে। তো কাকে ডাকছি, কে ঘুমিয়ে পড়েছে, কে স্পিকার অফ করে রেখে দিয়েছে, কে ক্যামেরা অফ করে রেখেছে, আমি সেইভাবে দেখতে পাচ্ছি না সবাইকে। তাহলে এই ধরনের অনলাইনের আলোচনাটা কিন্তু বক্তৃতাধর্মী, মানে ওই যে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, ভোটে দাঁড়িয়েছে, কিন্তু তাকে কেউ চেনে না, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, সামনে ফাঁকা মাঠ, চেয়ারগুলো আসনগুলো খালি, 2-4 জন বসে রয়েছে, আর উনি রাজনৈতিক বক্তৃতা দিয়ে যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে। তো সেই অবস্থা হয়েছে আমার এখন। আমি এখন ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি, কে শুনলো আর শুনলো না আমি বুঝতেই পারছি না, কে ঘুমিয়ে পড়লো তাও জানি না। আমার যদি উপায় থাকতো তাহলে আমি এই অনলাইনের ভেতরে ঢুকে বাড়ি পৌঁছে যেতাম, তাহলে বাড়িতে পৌঁছে গিয়ে কিন্তু তোমাদেরকে ওই ডেকে ডেকে তুলে বুঝিয়ে দিয়ে আসতাম। তো এই অবস্থা হয়ে গেছে এই অনলাইনে পড়াশোনাটা। তাই অনলাইনে যদি মনে করো যে স্যার 1 ঘন্টা পড়াচ্ছেন, হবে না, 1 ঘন্টাতে কি হবে, 1 ঘন্টা কেন, আমি যদি 2 ঘন্টা টানা পড়াই, 3 ঘন্টা টানা পড়াই, তাতেও হওয়ার সম্ভাবনা কম। এই জন্য আমি একটা অল্টারনেটিভ ওয়ে রেখেছি, সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের সবিস্তারে আলোচনা, যেটা রেকর্ডিং করে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সেই আলোচনাটা তোমরা যত্ন করে অ্যানুয়াল পরীক্ষার লাস্ট পর্যন্ত গুছিয়ে রেখো। ওটাই তোমাদের 1 বছরের সম্পত্তি বলা চলে, সম্পত্তি, অ্যাসেট, এই চ্যাপ্টারগুলো নিয়ে। এবং যদি পারা যায় ওই চ্যাপ্টারগুলো যদি থেকে যায় তোমাদের কাছে, পরে যদি ভাই বোন কেউ থাকে ডাকে, তাদেরও কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। আবার মনে হতে পারে অনেকে, স্যার আপনি তো এত আলোচনা করে সব আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে পরের বছর তো আপনার কাছে আর কেউ আসবে না, ওইগুলোই তো সবাইকে দিয়ে দেবো আমরা। তো যাই হোক, তোমরা করো, আমার কাছে পড়তে না আসলে না আসুক, যদি আমার এরকম এত কঠিন পরিশ্রম যদি তোমাদের পরবর্তী প্রজন্মের কাজেও লাগে তাহলে ভালোই। তো তাও আমি আশা করব যে অফলাইনে পড়াশোনাটা অনলাইনের থেকে কয়েক হাজার গুণ ভালো। তাই যতই রেকর্ডিং করে পাঠাই, যতই আলোচনা করি অনলাইনে, সেই আলোচনা যদি পরিস্থিতি ঠিক হয়ে যায়, অফলাইনে শুরু হয়, তাহলে এই অনলাইনে আবার কেউ পড়াশোনা করবে না, সব অফলাইনেই চলে আসবে। অনলাইনে কেউ পড়াশোনা করতে আসবে না, বাড়িতেই আসতে হবে। কারণ বাড়িতে এসে পড়াশোনা, নিজেদের আমাদের সঙ্গে যে মানে সামনাসামনি দেখা হওয়া, তারপরে এই যে এক্সপ্রেশনটা তোমরা কীরকম দিচ্ছ, কীরকম আলোচনা করছো, কীরকম প্রশ্ন করছো, সেটা আমি বুঝতে পারছি, আমি কীভাবে এক্সপ্রেশন তোমাদের সামনে রাখছি, মানে নিজেকে এক্সপ্রেস করছি, সেটাও তোমরা বুঝতে পারছো। সামনাসামনি পড়াশোনা কখনোই এই অনলাইনে পড়াশোনার পরিপূরক হতেই পারে না। তাই 1 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, 2.5-3 ঘন্টা ধরে যদি টানা আমি অনলাইনে পড়াই, তা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আর প্রশ্ন তোলারও কোনো কারণ নেই যে স্যার 1 সপ্তাহে একদিনই 1 ঘন্টা পড়াচ্ছে, কী হবে এতে। না, তার যে অন্য রাস্তা, সেই অন্য রাস্তাটা আমি রেকর্ডিং করে তোমাদের জন্য রেখে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। অন্যরা কিন্তু এরকম আমার মনে হয় করছে না, করলে খুব ভালো করতো। কারণ অনলাইনে হয়তো দেখা যাবে প্রায় প্রতিদিনই 80%, 90% ক্লাস করবে, 10%, 20% হয়তো এই যে লেফট হয়ে যাচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। কেউ কেউ হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য পারছে না, বেরিয়ে যাচ্ছে, আবার রিজয়েন করছে, আবার বেরিয়ে যাচ্ছে। তো এরকম করে কি আর পড়াশোনা হয়? এরকম করে তো আর পড়াশোনাই হয়। যাই হোক, অনেক বকবক করলাম, তোমরা মন দিয়ে শুনলে। যারা যারা ঘুমিয়ে পড়েছো একটু জাগো, ওঠো। এবারে আমরা মূল আলোচনায় আসি। কেউ একজন বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে এই গল্পের মূল গ্রন্থের নাম কি লিখিয়েছিলাম বা বলেছিলাম? মহামন্বন্তর। মহামন্বন্তর। মন্বন্তর মানে কি? হ্যাঁ, মন্বন্তর মানে কি?
দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, মন্বন্তর মানে দুর্ভিক্ষ। মহামারী। আর মহামন্বন্তর, মহামন্বন্তর মানে ভয়াবহ দুর্ভিক্ষ। মানে গল্পগ্রন্থের নাম যদি মহামন্বন্তর হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে মন্বন্তর সেখান থেকে ছাড়িয়ে গিয়ে যদি আমরা মহামন্বন্তর বলি, তার মানে ভয়ঙ্কর। হয়তো মাঝে মাঝে দুর্ভিক্ষ বা মন্বন্তর আসে, কোথাও কোথাও কোনো কোনো এলাকায় হয়তো সেই দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটে, কিন্তু সেই মন্বন্তর বা দুর্ভিক্ষ যখন ব্যাপকতর আকার নেয়, ব্যাপক বিস্তৃত হয়ে পড়ে, যখন সার্বিকভাবে প্রায় সমস্ত মানুষকে যখন গ্রাস করে, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব যখন পড়ে, তখন সেই মন্বন্তর কিন্তু মহামন্বন্তরের আকার নেয়। হ্যাঁ, ভারতবর্ষের এই বাংলায়, বাংলা তো নয়, বাংলা, বিহার, উড়িষ্যার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মন্বন্তর, মহামন্বন্তরের রূপ নিয়েছিল, সেটা ছিল প্রধানত দুটো। একটা ছিল ৭৬-এর মন্বন্তর, আর একটা হচ্ছে ৫০-এর মন্বন্তর বা ৫০-এর দুর্ভিক্ষ। তাহলে আমাদের এই গল্প, যেহেতু মূল গ্রন্থের নাম মহামন্বন্তর, তাহলে আমরা আন্দাজ করতে পারছি যে এই গল্পের প্রেক্ষাপট ওই মহামন্বন্তরের প্রেক্ষাপটে। এটা অনেক আলোচনা আমি করে দিয়েছি, সবারই একটা ধারণা আছে। তো যারা দু একজন এটা শোনেনি বা এখনো পর্যন্ত দু একজন গল্পটা পড়েনি, তাদের জন্যই বললাম যে ভারতবর্ষের বুকে দ্বিতীয় যে মহামন্বন্তর এসেছিল, সেই মহামন্বন্তর ছিল ১৩৫০ বঙ্গাব্দে, আর ইংরেজিতে সাল ছিল ১৯৪৩ খ্রিস্টাব্দে। এই মন্বন্তরের পেছনে যেমন প্রত্যক্ষ কারণ ছিল, তেমনি পরোক্ষ কারণও ছিল। এবং এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ নিয়ে একটা ভিডিও আমি পাঠিয়েছিলাম, অনেক অনেক লেখা, যেটা স্ক্রিনশট নিয়েও আমি পাঠিয়েছিলাম, এবং বলেছিলাম যে আমাদের অনেকগুলো গল্প কবিতা আছে এবারে, যেগুলো এই মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা। তাই তোমরা পারলে মন্বন্তরের এই প্রেক্ষাপট, মন্বন্তরের পেছনে যে প্রত্যক্ষ আর পরোক্ষ কারণগুলো একটু দেখে রাখো, একটু পড়ে রাখো, জেনে রাখো। তো আমরা জানি যে এই বাংলার বুকে যে মন্বন্তর ঘটে গেছে, সেই মন্বন্তরের গল্প আমরা কোথায় শুনেছি, আমরা কোথায় পড়েছি? আমরা ইতিহাসে পড়েছি, কারণ মন্বন্তর ইতিহাসে উঠে এসেছে। এই মন্বন্তরের কথা আমরা সাহিত্যে পড়েছি, কারণ অনেক গল্প, উপন্যাস, নাটক এই মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা হয়েছে। আর আমাদের বড়দের কাছ থেকে আমরা গল্প শুনেছি। আমাদের যারা বড়রা, আমাদের বাবা মা, তারাও তো তাদের বড়দের কাছ থেকে গল্প শুনেছে। তাহলে গল্প শুনেছি, আমরা নিজেরা পড়েছি, আমরা এখন এই গুগলের দৌলতে, ইউটিউবের দৌলতে আমরা সারা বিশ্ব জুড়ে যে সমস্ত তথ্য, সেগুলো কিন্তু হাতের মুঠোয় পেয়ে গেছি। তার মানে আমরা দেখেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি। এই দেখা কিন্তু চাক্ষুষ করা নয়। এই দেখা মানে ওই প্লটকে ধরে যে সিনেমা তৈরি হয়েছে, যে ভিডিও গল্প তৈরি হয়েছে, যে সিরিয়াল তৈরি হয়েছে, আমরা কিন্তু সেখানে দেখেছি। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই গল্পটাকে শুধু কি এই উচ্চ মাধ্যমিকে আছে পড়ার জন্যই পড়বো? আমি বলবো না। এর আগেও আমি বলেছিলাম যে কোনো গল্প আমরা পড়ার জন্যই পড়বো না, কোনো গল্প আমরা নাম্বার পাওয়ার জন্য পড়বো না। নাম্বার আপনা আপনি চলে আসবে। আমরা পড়বো এই গল্পটার মধ্যে আসলে কি রয়েছে তাকে উপলব্ধি করার জন্য। আমরা পড়বো এই গল্পের মধ্যে সাহিত্যের ঠিক কোন রসটা লুকিয়ে রয়েছে, ওই রসটাকে আস্বাদন করার জন্য পড়বো। আমরা পড়বো এই গল্পের মধ্যে জীবনের কোন রঙগুলো ছড়িয়ে রয়েছে। সাহিত্য জীবনের রঙটাকে তুলে ধরে, সাহিত্য সাহিত্যের রসটাকে তুলে ধরে। ওই রসটাকে আমরা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করবো, ও রঙটাকে খুঁজে পাওয়ার করার চেষ্টা করবো। তাহলে দেখবে এই সাহিত্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, ওই চ্যাপ্টারগুলো মোটেও আমাদের কাছে ভারী বলে মনে হবে না, বোঝা একদম মনে হবে না। আসলে ওর ভেতরে ঢুকে গিয়ে আমরা খুঁজে নেব আমাদেরকে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? নাম বলো। মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। তো আমরা কিন্তু এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, হ্যাঁ, তথা নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়ের জীবনের সাথে নিজেদেরকে মেশাবো। আরও একটা চরিত্র আছে নিখিল। চাইলে আমরা যখন নিখিলকে পড়ছি, নিখিলের চরিত্রের সঙ্গে নিজেদেরকে মেশাবো।
যখন মৃত্যুঞ্জয় বলছে, মৃত্যুঞ্জয় ভাবছে, তখন মৃত্যুঞ্জয়ের চরিত্রের মধ্যে নিজেকে একাত্ম করে নিয়ে আমরা নিজেরাই মৃত্যুঞ্জয় হয়ে উঠব গল্প পড়ার সময়, বোঝার সময়। আবার যখন নিখিল বলছে, তখন নিখিলের চরিত্রের কাছে নিয়ে গিয়ে আমরা নিখিল হয়ে উঠব, নিখিলের ভাবনাটাকে বোঝার চেষ্টা করব, নিখিলের মানসিকতাটাকে ভাবার চেষ্টা করব, নিখিল কোন মানসিকতা নিয়ে, নিখিল কোন পরিস্থিতিতে কেন এই ধরনের বক্তব্য রাখছে, এই ধরনের যুক্তি দিচ্ছে, আমরা তার সঙ্গে মিশে গিয়ে কিন্তু বোঝার চেষ্টা করব। আর টুনুর মা বলে একটা চরিত্র আছে, মানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর যতটুকু ভূমিকা আছে, সেই ভূমিকাটাকে বোঝার জন্য আমরা চেষ্টা করব মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মানসিকতা বোঝার জন্য তার মতো হয়ে ওঠা। এখন ছেলেদের ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে, ছেলেরা ভাবতে পারে হ্যাঁ নিখিল হলাম ঠিক আছে, মৃত্যুঞ্জয় হলাম তাও ঠিক আছে, টুনুর মা আবার কি করে হবো? টুনুর মা তো মেয়েরা হবে খুব সহজে, তাই না? ভাবতেই পারে। হ্যাঁ, আনমিউট করার দরকার নেই, আমি নিজেই বলে দিচ্ছি, ভাবতেই পারে, ভাবনা আসতেই পারে যে আমরা ছেলেরা ছেলেদের চরিত্র খুব সহজে উঠতে পারবো, হয়ে উঠতে পারবো, তো মেয়েদের চরিত্র কি করে হয়ে উঠতে পারবো? হ্যাঁ, মেয়েদের চরিত্রও হয়ে উঠতে পারবো। মনটা তো বিচিত্র ধর্মী, মন বড় বিচিত্র। এই মন সব ধরনের চরিত্রটাকে বুঝতে পারে। যদি আমরা গভীরভাবে ভাবি, সব ধরনের চরিত্রের সঙ্গে আমরা মিশে যেতে পারি। মনের কিন্তু বিরাট বড় ক্ষমতা আছে। এই মন যে কত বিচিত্র, আর কত বিচিত্রগামী, বিচিত্র পথে গমন করে, মনের মধ্যে যে কি বিচিত্র চিন্তা ভাবনা চলে, একে ধরা স্বয়ং অন্তর্যামীর ক্ষমতার বাইরে। তাই তাকে ধরার চেষ্টা করে মাত্র কবি সাহিত্যিকেরা। কবি সাহিত্যিকেরা মানুষের মনটাকে, মানসিকতাটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সামগ্রিকভাবে বিচিত্র এই মনের জগৎকে পুরোপুরি ধরতে পারে না। এই জন্যই আমাদের মনকে নিয়ে রীতিমতো গবেষণা চলছে নিত্যদিন। কত কত নতুন নতুন এই মন সম্পর্কে তার ফল, মানে মনের যে অভিব্যক্তি, মনের যে ভাবনা চিন্তা, মনের যে নানান রকমের অনুভূতি, মনের সম্পর্কে কত তথ্য কিন্তু সামনে আসছে, নতুন নতুন তথ্য আসছে। আর এই জন্যই তোমাদের বয়সীরা সবাই যদি মনে করে আমরা এই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, আমরা 12-এ পড়ি, আমরা সবাই একই বয়সী, প্রায় একই বয়সী, তার মানে সবার মানসিকতা এক, এই জায়গাতেই ভুল। সবার মানসিকতা কখনো এক হতে পারে না। হ্যাঁ, প্রায় এক হতে পারে, তোমাদের বয়সীদের মানসিকতা প্রায় এক হতে পারে, কিন্তু সবার মানসিকতা কখনোই এক হতে পারে না। আর এক হতে পারে না বলেই যে ছেলে বা যে মেয়েটাকে খুব সহজেই বোঝানো যায়, ঠিক একই থিওরি যদি আরেকটা ছেলের উপরে বা মেয়ের উপরে প্রয়োগ করা যায়, সেটা কিন্তু খাটতে নাও পারে, নাও পারে। এই জন্য মনটা কিন্তু খুব বিচিত্র। আর এই বিচিত্র মন নিয়েই কিন্তু সাহিত্যিকেরা তাদের সাহিত্যে কতভাবে উপস্থাপন করেছে। এইরকমই একটা গল্প কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের যে প্রেক্ষাপট, সেটা বললাম মহামন্বন্তর, 50-এর দুর্ভিক্ষ বা মন্বন্তরের প্রেক্ষাপটে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়, আর তার পার্শ্ব চরিত্র নিখিল। এদিকে আরেকটা চরিত্র আছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী তনুর মা। এখানে আমরা কোন চরিত্রটাকে নিয়ে বেশি ভাববো? সাধারণত আমরা হিরোকে নিয়ে বেশি ভাবি, মানে নায়ককে নিয়ে বেশি ভাবি। তার মানে এই গল্পের প্রধান চরিত্র, মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয়কে নিয়ে বেশি ভাববো। মৃত্যুঞ্জয়ের পরিবর্তনের আগের মানসিক অবস্থাটা আমরা খুঁজে পাবো নিজেদেরকে দিয়েই খুঁজে পাবে। কারণ মৃত্যুঞ্জয় পরিবর্তিত হওয়ার আগে
ঠিক যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমরা প্রায় প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছি। মৃত্যুঞ্জয় কলকাতার মতো একটা বড় শহরে কোনো একটা অফিসে বড় মাপের চাকরি করে, মোটা মাইনে পায়, প্রচুর টাকা বেতন পায়। তা সত্ত্বেও তার সংসার মাসের শেষের দিকে ঠিকমতো চলেই না। মৃত্যুঞ্জয় মধ্যবিত্ত পরিবারের, কিন্তু মধ্যবিত্তের মধ্যেও কিন্তু ভাগ আছে। মধ্যবিত্তের মধ্যে আছে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত। মৃত্যুঞ্জয় কিন্তু উচ্চ মধ্যবিত্তের মধ্যেই পড়ে। তবে উচ্চ মধ্যবিত্তই হোক, আর্থিক দিক থেকে বলছি আমি, উচ্চ মধ্যবিত্তই হোক আর মধ্যবিত্ত হোক আর নিম্ন মধ্যবিত্ত হোক, এই সব মধ্যবিত্তদের মানসিকতা কিন্তু প্রায় এক। মধ্যবিত্তের মানসিকতা কি বলে? আমরা নিজেদেরকে নিয়ে ভাববো, আমরা নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো খাবো, নিজেরা ঘুরবো ফিরবো, আর পরিবারকেও ভালো রাখবো। অর্থাৎ নিজেরা পরিবারের সুখে কিন্তু সুখী হওয়ার চেষ্টা করি। যতই ঝড় ঝাপটা আসুক, যতই আঘাত আসুক, যতই বিপদ আসুক, আপদ বিপদ আসুক, আমরা কিন্তু বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করি আমাদের পরিবারকে। মধ্যবিত্তের মানসিকতাই, মধ্যবিত্তের মানসিকতাই বলে পাশের বাড়িতে কি হচ্ছে, পাশের বাড়িতে যে বড় দুর্যোগ অঘটন আঘাত নেমে এলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ কারণ ওই নুন কবিতায়, ক্লাস 11-এ ছিল না নুন কবিতা, ওই নুন কবিতার শেষের দিকে একটা মানসিকতা কাজ করেছিল নিম্নবিত্ত মানুষের, ধৈর্য হারা হয়ে। সেই মানসিকতাটা কী ছিল? ওই যে রাত দুপুরে বাড়ি ফিরে দুপুর রাতে চিৎকার করে উঠেছিল, নুন নেই ঠান্ডা ভাতে। তারপরে কিন্তু রাগ যখন মাথায় চড়েছিল তখন কিন্তু সারা পাড়া মাথায় করেছিল এবং বলেছিল করি তো কারটা দেখি। আমাদের মধ্যবিত্তের মানসিকতা ওইটাই, যে আমাদেরকে কেউ খাওয়ায় না, আমাদেরকে কেউ পড়ায় না, আমরা নিজেরা নিজেদের ওপরে নির্ভরশীল, আমরা নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছি, নিজেদের পরিবারকে আগলে রেখেছি। আমাদের বিপদের সময় কেউ আসে না, খোঁজ খবর নেয় না, আমরা কেন যাব অন্যের বিপদে দেখতে? কিন্তু আজকে সময় বদলেছে, সময় বদলেছে বলেই আমাদেরও চিন্তাভাবনাটাকে বদলাতে হবে, আমাদের মানসিকতাটাকে বদলাতে হবে। আচ্ছা, আমরা মধ্যবিত্ত বলে কি সেই চিরকাল ধরে সেই মধ্যবিত্তের যে সংজ্ঞা চলে আসছে, মধ্যবিত্তদের যে বৈশিষ্ট্য চলে আসছে, ওই বৈশিষ্ট্য ওই সংজ্ঞার মধ্যেই কি আমরা আটকে থাকবো? না, আমরাও বের করবো নিজেদেরকে। মধ্যবিত্ত হতে পারি কিন্তু আমরা তো মানুষ। তাহলে মানুষ যখন বিপদে পড়ছে, মানুষ যখন অসহায় হয়ে পড়ছে, তখন মানুষ হিসেবে তো যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমরা একটু হলেও পালন করি। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য। হ্যাঁ, 100 টাকা উপার্জন করি, তার মধ্যে 100 টাকার 100 টাকা তুলে দিতে পারবো না, কিন্তু 4 আনা, 20 পয়সা, 15 পয়সা, 10 পয়সা, 5 পয়সা তুলে দিতে তো পারি। ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে আমরা কাউকে সাহায্য করতে পারছি না, ওকে, কিন্তু আমরা পরিশ্রম দিয়ে সাহায্য করতে পারি, শ্রম দিয়ে সাহায্য করতে পারি, সময় দিয়ে সাহায্য করতে পারি, আমরা আমাদের কথা দিয়ে সাহায্য করতে পারি। কথা, কথা কিন্তু একটা অসহায় মানুষের সহায় হতে পারে, তাকে আমরা উজ্জীবিত করতে পারি, প্রেরণা দিতে পারি, তার ভেঙে পড়া অবস্থায় আমরা কিন্তু অবলম্বন হতে পারি। তো যার যেরকম উপায় আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে সেই রকম অবস্থাতেই কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। আজকের 50-এর মন্বন্তরের ওই পরিস্থিতিটা কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারছি, আন্দাজ করতে চলেছি। হ্যাঁ, 50-এর দুর্ভিক্ষের সময় চারদিক জুড়ে লাশ স্তূপা আকারে পড়েছিল। ওই লাশগুলোকে সৎকার করার মতো, দাহ করার মতো মানুষের অভাব ছিল। কিন্তু আজকের এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের শুধু রাজ্য নয়, দেশ জুড়ে যে পরিস্থিতি, পৃথিবী জুড়ে যে পরিস্থিতি চলছে, সেটাও কিন্তু কম ভয়ঙ্কর পরিস্থিতি নয়, সেটাও কিন্তু কম অমানবিক পরিস্থিতি নয়। গতকালের একটা ঘটনা হয়তো দেখে থাকবে, সারা নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছেয়ে গেছে একটা অমানবিক ঘটনা। একজন 18 বছর বয়সী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যে সারাদিন বিনা চিকিৎসায় এখানে ওখানে ঘুরে মারাই গেল। তার বাবা মা
হন্যে হয়ে ঘুরে বেড়েছে, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, কোনো হাসপাতাল ভর্তিই নেয়নি। তাহলে যেখানে আমাদের রাজ্য সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে চিকিৎসা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সেখানে হঠাৎ করে এই মুহূর্তে যদি এই রকম অমানবিক পরিস্থিতি হয়, আজ থেকে আরও 2-4 মাস পরে যদি এই করোনা পরিস্থিতিটা না থামে, এই সংকটটা যদি আরও আরও ভয়ঙ্করের দিকে যেতে থাকে, তাহলে দেখা যাবে চিকিৎসা পরিষেবা তো সত্যিই পাবেই না, এমনকি এমন অবস্থা দেখা দেবে যে রাস্তাঘাটে লাশ ছড়িয়ে থাকবে, লাশে লাশময় হয়ে থাকবে, ওই লাশ দাহ করার মতো, সৎকার করার মতো লোককে পাওয়া যাবে না। কারোর পরিবারে, কারোর জীবনে আমি ভেতর থেকে কামনা করছি যে এরকম ঘটনা দেখতে হোক, আমি চাই না, কারোর পরিবারে হোক চাই না, কিন্তু আমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রহর গুনছি, প্রহর একটা ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে থেকে প্রহর গুনছি, এরপরে কার পালা আসবে, কার পরিবারের পালা আসবে, কার পরিবার থেকে এরপরে কে চলে যাবে, আমরা কিন্তু গুনছি, প্রহর গুনছি। এই যে কে বাঁচায় কে বাঁচে, এই গল্প তো গল্প নয়, এ আমাদের জীবন দর্শন। আমরা যদি এই গল্পটাকে সামনে রাখি, তাহলে দেখতে পাবো আজকের ছবিটা যেন এই গল্পে উঠে এসছে। দুর্ভিক্ষের ভয়ঙ্কর গ্রাসে গ্রামগুলো যখন বিধ্বস্ত হয়ে গেল, তখন যে কয়েকজন টিকে ছিল, যে কয়েকজন বেঁচে ছিল, তারা কিন্তু গ্রাম ছেড়ে উঠে আসছিল শহরে, একটা আশা নিয়ে উঠে আসছিল। তারা আশা করেছিল যে আমরা তো এককালে শহরগুলোকে বাঁচিয়েছি, আমরা তো এককালে শহরের সমৃদ্ধির কারণ হয়েছি, অগ্রগতি উন্নতির কারণ হয়েছি, কারণ আমরা জানি এক একটা শহরকে কেন্দ্র করে অনেকগুলো গ্রাম কেন্দ্রীভূত থাকে। এটা তো আমরা জানি, আমাদের শিলিগুড়ির আশেপাশে কতগুলো গ্রাম আছে, যে গ্রামগুলো কিন্তু আমাদের যোগানের উৎস। এই গ্রামগুলো যদি আমাদের যোগান দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমরা হয়তো 2-4 দিন পরেই এখানে আটকে থেকে মরতে শুরু করব। এই যে 2 দিন ধরে টানা বৃষ্টি হলো, নদীগুলোর জল ভয়ঙ্করভাবে বেড়েছে, চারদিকে খবরে দেখো যে প্লাবিত হয়েছে, সবজি নষ্ট হয়ে গেছে, এখন যে সবজি পাওয়া যাচ্ছে একেবারে আগুন ছোঁয়া দাম। আর কদিন পরে যদি এই পরিস্থিতি না কাটে, আর নতুন করে যদি সবজির চাষবাস না হয়, তাহলে যে দামে আমাদের কিনতে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমাদের হয়তো ওই কোনো রকম চাল আর আলু সেদ্ধ ভাত খেয়েই বাঁচতে হবে। তার মানে গ্রামগুলো কিন্তু শহরের অন্নের উৎস, অন্য যোগানের উৎস। তাহলে গ্রামগুলো তো কত আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে শহরগুলোকে। তাহলে এমন একটা পরিস্থিতি আসে যখন আমাদের সেই উৎস, আমাদের সেই যোগানদাতারা বিপন্ন হয়ে যায়, তখন আমাদের কি কাজ নেই তাদের দিকে একটু হলেও মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া? আমরা কি পারি না? যতটুকু পারি ততটুকু সামর্থ্য অনুসারে আমরা তাদের দিকে হাত বাড়িয়ে দিই। কিন্তু না, মধ্যবিত্তের মানসিকতা কি, যখন দেখি চারদিক জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি এগিয়ে আসছে, তখন আগে আমরা কি করি, নিজেদেরকে গুটিয়ে নিই, নিজেদের ঘর সামলানোর জন্য ছুটতে থাকি। এটা আমাদের মেন্টালিটি। আমরা আগে নিজেদেরকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমরা ভাবি না জানি ওই সমস্যা আমাদের পরিবারগুলোর গায়ে না লাগে, ওই সমস্যার আঁচ বা উত্তাপটা না লাগে, ওই সংকটের উত্তাপটা না লাগে, আমরা আগলে রাখার চেষ্টা করি, আমরা সঞ্চয় করে রাখার চেষ্টা করি, যে সঞ্চয় দিয়ে আমরা আগামী কিছুদিন আমাদেরকে একটু আরামে রাখতে পারি, একটু স্বাচ্ছন্দ্যে রাখতে পারি, ভালো রাখতে পারি। এরকম পরিস্থিতি ঘটেছিল যখন দৌড়ে এসেছিল ওই গ্রাম বাংলার মানুষ, ওই দুর্ভিক্ষের পরিস্থিতিতে কলকাতার বুকে ছুটে এসেছিল বাঁচার জন্য, টিকে থাকার জন্য, হাত বাড়িয়ে দিয়েছিল ভিক্ষার, সাহায্যের। আমরা তাদেরকে সাহায্য তো করিনি, এমনকি আমরা তাদের ভিক্ষাটাও তুলে দিইনি। তারা আশ্রয় নিয়েছিল গাছের নিচে, তারা আশ্রয় নিয়েছিল ফুটপাতে, তারা আশ্রয় নিয়েছিল যেখানে অস্থায়ী ত্রাণ শিবির গড়ে উঠেছে সেই লঙ্গরখানার আশেপাশে। তাদের একমাত্র
লক্ষ্যই ছিল কোনোভাবে বেঁচে থাকা। তাদের লক্ষ্য ছিল কোনোভাবে তাদের ওই পরিবারকে, তাদের সন্তানদের মুখে অন্ন তুলে দিয়ে বাঁচিয়ে রাখা। যখন তারা হাত বাড়িয়ে দিয়েছে, খালি হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে, তখন আমরা আমাদের মানবিকতার হাতটাকে তাদের থেকে গুটিয়ে নিয়েছি। আজকে কি সেই পরিস্থিতি আসেনি? আমরা এই মিডল ক্লাস ফ্যামিলি ভাবতে পারি আমাদের কি করণীয়। এর জন্য রাষ্ট্র আছে, এর জন্য সরকার আছে, সরকার করবে। এর জন্য রাষ্ট্র করবে, আমরা কেন করব? হ্যাঁ, সরকার করবে। সরকার তো করছে, সরকার তার মতো করছে, রাষ্ট্র তার মতো চেষ্টা করছে, ব্যবস্থা করছে। কিন্তু যখন হঠাৎ করে সংকট মাথার উপরে ঘনীভূত হয়, তখন কিন্তু রাষ্ট্র বা সরকারের ওই সংকটটাকে সামাল দেওয়ার ওই মুহূর্তে ক্ষমতা থাকে না। তখন কিন্তু রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে হয় সরকারকে, অনুদানের জন্য হাত বাড়াতে হয়। তারপরে আস্তে আস্তে পরিস্থিতি যখন একটু ঠিক হতে থাকে, তখন কিন্তু রাষ্ট্র তথা সরকার কিন্তু আবার স্বাভাবিক করে নেয় পুরো রাজ্য তথা দেশকে। আর এটা তো আজকের পরিস্থিতি না। আজকের পরিস্থিতি তো আমাদের স্বাধীন দেশের রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে, যে যেমনভাবে পারছে চেষ্টা করে যাচ্ছে, যেমনভাবে পারছে রাজ্যগুলো চেষ্টা করে যাচ্ছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আজকের কথা তো নয়, এটা হচ্ছে পরাধীন ভারতবর্ষের সময়কালের কথা, ইংরেজ শাসনকালের কথা। বণিকরা রাজা হয়েছিল, ব্যবসায়ীরা রাজা হয়েছিল। আর ব্যবসায়ী যদি রাজা হয় না, ব্যবসায়ী যদি ক্ষমতা বসে, তোমরা কিন্তু জানবে ব্যবসায়ীদের কিন্তু ব্যবসায়ী বুদ্ধি। আর ব্যবসায়ী বুদ্ধি মানে হিসেবি বুদ্ধি। তারা 1 টাকা দেবে, 10 টাকা কিন্তু লাভ করার চেষ্টা করবে। আর সেই ইংরেজ বণিকেরা কিন্তু ব্যবসায়ী, তারা ক্ষমতায় বসেছিল। তারা জানে যে আমরা যতটুকু দেব তার থেকে অনেক হাজার গুণ বেশি পরিমাণ আমরা কিন্তু আদায় করে নেব, আত্মসাৎ করে নেব। আর সেটা করতে গিয়েই এই বাংলার বুকে দুর্ভিক্ষ এসেছিল, ভয়ঙ্কর দুর্ভিক্ষ। প্রত্যক্ষ প্রভাব ছিল কি না, বন্যা। ওই যে দক্ষিণ বঙ্গ, উড়িষ্যার বিস্তীর্ণ উপকূল, ওই নোনা জলের প্লাবনে চারদিক ভেসে গিয়েছিল, ধান বোনা জমিগুলোর ধান নষ্ট হয়ে গিয়েছিল। তার মানে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এটা ছিল প্রত্যক্ষ কারণ। কিন্তু পরোক্ষ কারণটা কি ছিল? ইংরেজদের কূটকৌশল, ইংরেজদের শাসনের নামে শোষণ। ওই পরিস্থিতিতে আমাদের গল্পের মুখ্য চরিত্র তথা কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় আর 5 জন মধ্যবিত্ত মানুষের মতো ভেবেছে। কি ভেবেছে? সমাজে যখন ভয়ঙ্করভাবে সংকট ঘনীভূত হয়ে এগিয়ে আসছে, মানে তার থাবা বসাতে চলেছে, তখন সেই থাবার হাত থেকে সে নিজেকে তথা নিজের পরিবারকে রক্ষা করার জন্য সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছে। আমি এখানে দরজা জানলা বলতে কি বললাম, কেউ একজন বলার চেষ্টা করো তো, বুঝেছো কিনা? আনমিউট না করলে কিন্তু বোঝা যাবে না, আমি শুনতে পাবো না। প্রত্যেকের মিউট করা আছে, খুব স্যার ভালো। বিবেক বুদ্ধি মানসিকতা, বলো। স্যার বিবেক বুদ্ধি মানসিকতা নিজের এরকম মানবিকতা। আমি বলছি যখন, সেটাই তো বলছি। যখন স্যার ইন্দ্রিয় বন্ধ করে রাখা। একদম 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 একদম, আমি যে হাত দিয়ে দেখালাম ওই কারণেই যে এই যে ভয়ঙ্করভাবে যখন থাবা বসাতে চলেছে, তখন মৃত্যুঞ্জয় কি স্যার করলো? দেখতে পাচ্ছি না তোমাকে। এই আমি হাত দেখাচ্ছি না, এই যে দেখা যাচ্ছে না? স্যার সত্যি দেখতে পাচ্ছি না তোমাকে। না স্যার। কি জানি আমি, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। স্যার দেখা যাচ্ছে। আমি তো ক্যামেরাটা অন করেই রেখেছি। স্যার আমি দেখতে পাচ্ছি না। স্যার নেটওয়ার্ক প্রবলেম এরকম হয়। হতে পারে, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে ক্যামেরাটা মানে স্যার আমি ছবি তো টবি দেখে দাঁড়িয়ে বলিনি যেতে পারে। কিন্তু স্যার। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো যেটা আলোচনা করছিলাম যে যখন এই দুর্ভিক্ষের ভয়ঙ্কর প্রভাব তথা করাল গ্রাস মৃত্যুঞ্জয়কে বা মৃত্যুঞ্জয়ের পরিবারকেও গিলতে চলেছে, তখন মৃত্যুঞ্জয় তার দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছে।
দরজা জানলা মানে হচ্ছে ইন্দ্রিয়ের দরজা, ইন্দ্রিয়, চোখ, কান, এগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করে দিয়েছে। এখানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই মুহূর্তে মৃত্যুঞ্জয় যে দুটো ইন্দ্রিয়কে বন্ধ করে দেবে সেটা হলো তার চোখ আর কান। তার মানে দেখছে, কিন্তু দেখেও না দেখার ভান করছে, কানে শুনছে, শুনেও না শোনার ভান করছে। অর্থাৎ আমরাও তো অনেক ঘটনা শুনি, অনেক ঘটনা দেখি, কত অমানবিক ঘটনা আমাদের চোখে পড়ে। সকালবেলা উঠে খবরের কাগজ যখন আমরা হাতে পাই তখন অমানবিক ঘটনাগুলো আমরা দেখি না? কত জায়গায় কত রকমের ঘটনা ঘটেছে আমরা দেখি, কিন্তু দেখার পরে সব ঘটনা কি আমাদের মনকে ছুঁয়ে যায়? কখনো ছুঁয়ে না। আমাদের মনের উপরে দাগ কাটে? কখনো দাগ কাটে না। আমরা আসলে দাগ কাটতে দিই না। আমরা জানি যে দাগ যদি কাটে তাহলে আমরা নিজেদেরকে আর রক্ষা করতে পারবো না, নিজেদেরকে আর বাঁচাতে পারবো না। এই কারণেই আমরা আমাদের ইন্দ্রিয়ের দরজাগুলোকে ওই মুহূর্তে সাময়িক সময়ের জন্য, ক্ষণিকের জন্য বন্ধ করে দিই। আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করে, ভয় কাজ করে। কি ভয়? আচ্ছা, যদি ইন্দ্রিয়ের দরজাগুলোকে বন্ধ না করি, হঠাৎ করে যদি ওই ঘটনাটা আমাদের মনের উপরে দাগ কেটে যায়, আমাদের মনকে নাড়া দিয়ে যায়, আমাদের মনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে, তাহলে আমরা স্বাভাবিক থাকবো কি করে? আমরা বাঁচবো কি করে? এই জন্য আমরা চেষ্টা করি এই মুহূর্তে আমরা ওই সংকটের পরিস্থিতিটাকে, অমানবিক ঘটনাটাকে আমাদের চোখের সামনে থেকে, মনের সামনে থেকে আমরা পাশে সরিয়ে রাখি, আমরা আড়াল করে রাখার চেষ্টা করি। মৃত্যুঞ্জয়ও তার ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করে দিয়ে চেষ্টা করেছিল ওই মুহূর্তে যাতে দুর্ভিক্ষের কোনো প্রভাব তার মনের উপরে না দাগ কাটে বা প্রভাব ফেলে, চেষ্টা করেছিল। কিন্তু একটু আগে কি বললাম? মানুষের মনকে বোঝা বড় দায়, বড় কঠিন মন, বড় জটিল। কি যে চলে আমাদের মনের মধ্যে, কি যে ভাবতে থাকি আমরা, বাইরে থেকে কারোর হদিশ পাওয়ার কথাই নয়, আন্দাজ পাওয়ার কথাই নয়। বড় বিচিত্র এই মন। আর এই মনের উপরে আমরা চেষ্টা করি সবসময় একটা কন্ট্রোল রাখতে, মানে নিয়ন্ত্রণ রাখতে। অর্থাৎ আমাদের মনের উপরে একটা রাশ থাকবে আমাদের হাতে, রাশ, যে রাশটা তথা লাগামটা দিয়ে আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করব, চালিত করব। কিন্তু সবসময় কি পারা হয়ে ওঠে? আমরা পারি? আমরা ভাবি আমাদের মনের উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে, আমরা যেভাবে বলবো আমাদের মন সেভাবে আমাদের কথা শুনবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় এমন কোনো বড় ঘটনা আমাদের জীবনকে আলোড়িত করে যায় যে আমরা আমাদের মনের উপরে আর নিয়ন্ত্রণ রাখতে পারি না, মনকে এক দিক থেকে আর অন্য দিকে তাড়িয়ে নিয়ে চলে। আমাদের মন সাধারণত যে পথে গিয়ে চলতো সেই পথে গিয়ে চলতে চলতে হঠাৎ করে একটা বাঁক নিয়ে নেয়। সেটা বড় ঘটনাও আমাদের জীবনে এরকম প্রভাব ফেলে আমাদের মনকে ওলটপালট করে দিতে পারে। ঠিক তেমনিভাবে কখনো কখনো ছোটোখাটো ঘটনাও আমাদের মনের বিরাট পরিবর্তন এনে দিতে পারে। তোমরা যদি নিজেদেরকে দিয়ে বোঝার চেষ্টা করো, হয়তো এরই মধ্যে অনেকের জীবনে এরকম কত ছোট বড় ঘটনা ঘটেছে যে কারণে মনের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে, মনের মধ্যে দোলাচলতা তৈরি হয়েছে, টানাপোড়েন তৈরি হয়েছে। আর সেই দ্বৈত অবস্থার মধ্যে পড়ে তোমাদেরকে একটা পথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হয়েছে অনেক 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 চিন্তা ভাবনা করে, অনেক অনেক ভেবে, মানে লড়াই করতে হয়েছে রীতিমতো মনের সঙ্গে। হ্যাঁ, এখনও কিন্তু জীবনটা অনেক ছোট, অনেক বাকি। তো ফলে এমন বড় বড় বাধা বিপত্তি, এমন বড় বড় ঘটনা ঘটবে, দেখবে হয়তো ছোটোখাটো এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কোন রাস্তাটা আমরা গ্রহণ করব। তখন মনের সঙ্গে কিন্তু লড়াই চলতে থাকে, দ্বন্দ্ব চলতে থাকে। আর সেই দ্বন্দ্ব বা লড়াইয়ে যেদিকের পাল্লাটা ভারী হয় সেই দিকে কিন্তু মন এগিয়ে চলে। মৃত্যুঞ্জয়ের মনের ওপরেও ওই রকম প্রভাব পড়েছিল, ঘটনাটা দাগ কেটেছিল। যদি আমরা একটু গভীরভাবে ভাবি,
দার্শনিক ভাবনায় ভাবি, মানে ইমোশনাল হয়ে যদি না ভাবি, আমরা যদি আবেগপ্রবণ হয়ে না ভাবি, আমরা যদি একটু এই মাথা দিয়ে ভাবি, ব্রেন মাথা দিয়ে, মানে চিন্তা ভাবনা করে হিসেবে বুদ্ধি দিয়ে ভাবি, আচ্ছা কত মানুষজন না খেয়ে মারা যাচ্ছিল, এর আগে নিশ্চয়ই মৃত্যুঞ্জয় এরকম ঘটনা শুনেছে, খবরের কাগজে পড়েছে, অফিসে গেছে, বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হয়েছে, যখন ট্রামে করে যাচ্ছে তখন নিশ্চয়ই ট্রামের যে সমস্ত যাত্রীরা তারাও আলোচনা করছে, হয়তো বা দূর থেকে ট্রাম থেকে তার চোখে পড়লেও পড়তে পারে, অর্থাৎ তার কানে আসেনি, খবরের কাগজে সে পড়েনি, এরকম হতেই পারে না। সে একজন উচ্চ শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত, উঁচু পদে আসীন, মোটা মাইনের চাকরিরত, তার মানে তার চোখে পড়েনি বা সে শোনেনি, এটা হতেই পারে না। কিন্তু চোখে পড়েছে মানে এই চোখে পড়েছে, মনের চোখের উপরে পড়েনি, মনের চোখটা সে বন্ধ করে রেখে দিয়েছিল। কিন্তু ওই যে বললাম, কখন আসবে জীবনে এমন কোনো ঘটনা যা মনের চোখ তথা জ্ঞান চক্ষুকে উন্মোচিত করে দিয়ে যাবে, মনের উপরে যে পর্দাটা, মনের উপরে যে আবরণটা, সেটাকে সরিয়ে দিয়ে মনটাকে বিপুলভাবে নাড়িয়ে দিয়ে যাবে, কেউ কিন্তু তোমরা আগে থেকে হদিশ নাও পেতে পারো। আর তখন বুঝতেই পারবে না যে কিভাবে এর উপরে নিয়ন্ত্রণ আনা যেতে পারে, কিভাবে তোমার মনটাকে তুমি সামলাবে, তখন বুঝতেই পারো না। তখন মাঝে মাঝে মনে হয় না, এই মন যেদিকে যাচ্ছে যাকগে, ওই স্রোতের অনুকূলে তখন মনটাকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয়ও তাই করেছিল। মৃত্যুঞ্জয় আর পাঁচজন মধ্যবিত্ত মানসিকতার মানুষের মতো সে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত ছিল, নিজের পরিবারের সুখে সে সুখী ছিল। আর 5 দিনের মতো সে অফিসে যেত ট্রামে চড়ে, ট্রামে চড়ে অফিস থেকে বাড়ি ফিরত। কোথায় দুনিয়া জুড়ে কি হচ্ছে তার তাতে কোনো আগ্রহই ছিল না, কোনো কৌতূহলই ছিল না। কিন্তু কি ঘটল, একদিন অফিস যেতে যেতে সে যখন ফুটপাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন সে কি দেখতে পেল না, একজন অনাহার ক্লিষ্ট মানুষ, তখন না খেতে পেয়ে একজন দুর্ভিক্ষ পীড়িত মানুষ মরে পড়ে রয়েছে। এই ঘটনা, এই দৃশ্য এর আগে তো কলকাতা শহর জুড়ে কত ঘটে গেছে। তাহলে আজকের সে যখন কাছাকাছি গিয়ে নিজের চোখে দেখলো, আচ্ছা দেখে যদি সে পাশ কাটিয়ে চলে যেত, দেখে যদি, ওই যে আমরা কথায় কথা অনেক সময় বলি না যে ইগনোর করো, ইগনোর 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 করো, ইগনোর মানে কি, আরে ভোলার চেষ্টা করো, ভোলার চেষ্টা করো। বন্ধুরা যখন বলে ইগনোর করো, বলে দিই, ও যখন অপমান করেছে জবাব দিতে পারি না, ঠিক আছে ঠিক আছে ইগনোর করো, মানে ভোলার চেষ্টা করি, আমরা আমরা আড়াল করার চেষ্টা করি। তো মৃত্যুঞ্জয়ও যদি ওই দিনকার ওই রকম মৃত্যুর দৃশ্যটা দেখে ও না ভেবে, ও আর 5 জনের ঘটনার মতো, আর 5 দিনের মতো ও যদি মনে করতো কত মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে এই মানুষটাও মারা গেছে, অতএব একে নিয়ে কী ভাববো, ওর অবস্থা খারাপ ছিল, ওর আর্থিক পরিস্থিতি ভালো ছিল না, ও খেতে পাচ্ছিল না, ও দুর্ভিক্ষের শিকার হয়েছে, অতএব দুর্বলের এই দুনিয়ায় কোনো জায়গাই নাই। আর 5 জন দুর্বলের মতো এও মরে গেছে, যা তুই মরে যা, তুই মরে গেছিস বলে আমি আমার অফিস যাওয়া কেন বন্ধ করব, তুই মরে গেছিস বলে আমি আমার খাওয়া দাওয়া কেন বন্ধ করব, তুই মরে গেছিস বলে আমি আমার পরিবারের উপরে কোনো আঁচ আসুক, কোনো প্রভাব আসুক, কেন তা নিয়ে ভাববো। ও যদি আর 5 দিনের মতো, আর 5 জনের 5 দিনের মতো ঘটনা নিয়ে ও এড়িয়ে যেত, তাহলে ওর মনের উপরে কোনো দাগ কাটতো না। কিন্তু ও ভেবেছে, দৃশ্যটা দেখার পরে ওর মনের উপরে প্রভাব পড়েছে, আবার ওটাকে নিয়ে ভেবেছে ভেবেছে ভেবেছে। আমরা জানি যে আমরা যখন একটা ঘটনা নিয়ে না বারবার ভাবতে থাকি না, তখন মনের উপরে কিন্তু আরও 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 একবারে গভীরভাবে সেটা রেখাপাত করতে থাকে। আর আমরা যখন ঘটনাটা দেখে ভোলার চেষ্টা করি, মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করি, আর 5 দিনের 5 জনের ঘটনার মতো মনে করি যে এটাও একটা 5 জনের বা 5 দিনের স্বাভাবিক ঘটনার মতোই আরেকটা ঘটনা, তখন কিন্তু ওই ঘটনা আমাদের মনের উপরে কোনো রেখাপাত করেই না। কিন্তু বেশি ভাবলে কি হয়, বেশি ভাবলে কিন্তু আমাদের মন আলোড়িত হয়, তোলপাড় হয়, আবার অনেক সময় ওটা স্বপ্ন হয়ে দুঃস্বপ্ন হয়েও দেখা দেয়। তো মৃত্যুঞ্জয় বেশি ভেবেছিল, ভাবতে 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 ভাবতে
তার মনের সাথে সাথে শরীরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে নিজেকে সামলাতে পারেনি, অফিসে গিয়ে কীভাবে যা খেয়ে এসেছিল বমি করে সব উগড়ে দিয়েছে। তারপরেও আর নিজের মনের উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারেনি, আনতে পারেনি নিয়ন্ত্রণ। চেষ্টা করছিল হয়তো কিছুক্ষণ, কিন্তু ওই যে সারশিতে আটকানো মৌমাছির মতো মাথা ঠুকে বারবার মাথা ঠুকে পড়ে গেছে, পারেনি ওই জটিল সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর তারপরে যখন তার মনে হয়েছে এই লোকটার মৃত্যুর জন্য সেও কোনো না কোনোভাবে দায়ী, তখন কিন্তু তার মধ্যে একটা অনুতাপ, একটা অনুশোচনা বোধ কাজ করে গেছে। আর সেই অনুশোচনা বোধ বা অনুতাপ থেকে সে বিবেকের দংশনে ভুগেছে। বিবেকের দংশন নিয়ে সে ক্ষতবিক্ষত হয়েছে। তার মনে হয়েছে যে ওই লোকটার মৃত্যুর জন্য সেও কিছুটা দায়ী। সে যদি চাইতো তাহলে তাদের কিছু জনকেও আর্থিকভাবে সাহায্য করতে পারতো, সেটা সে করেনি। সে যদি চাইতো সে অফিস থেকে ফিরে বা অফিসে যাওয়ার আগে যে অবসর সময়টুকু ছিল সেই সময়টুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারত, লঙ্গরখানায় গিয়ে ত্রাণের কাজে হাত লাগাতে পারত, মানুষকে তাদের মুখে এক মুঠো অন্ন সে তুলে দিতে পারত। যেখানে 4 বেলা করে সে ভুরি ভোজ করছে, সেখানে বহু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাহলে সেই মানুষগুলোকে রক্ষা করার জন্য একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে যে দায়িত্ব বা ভূমিকা পালন করা উচিত, সেই ভূমিকা বা দায়িত্ব এতটুকুও সে পালন করেনি। অতএব নিজেকে অপরাধী ভেবেছে, নিজেকে দোষী ভেবেছে। আর এই অপরাধ বোধ বা অনুতাপের যন্ত্রণা বা বিবেকের দংশন যদি একবার শুরু হয়ে যায়, তাহলে আর মানুষের ওই মনের উপরে নিজের নিয়ন্ত্রণ থাকে না। আর সেই নিয়ন্ত্রণ যখন থাকে না, তখন মানুষ উদ্ভ্রান্ত হয়ে যায়, একটা সময় পরে পাগলের মতো হয়ে যায়, উন্মাদের মতো হয়ে যায়। আর মৃত্যুঞ্জয় সেই উন্মাদগ্রস্ত হয়ে অফিস ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মানুষের পাশে দাঁড়াতে গেছে মানবিকতার খাতিরে, কিন্তু দাঁড়াতে গিয়ে আসলে সে ওই দুর্ভিক্ষ পীড়িতদের মতো আর একজন হয়ে উঠেছে। গল্পের শেষাংশে কি রয়েছে দেখো, বলছি। গল্পের শেষাংশে রয়েছে তার গা থেকে সিল্কের যে জামা ওটা অদৃশ্য হয়ে গেছে। তার পরনে ধুতি ছিল আগে, ধুতির বদলে কি এসেছে? ছেঁড়া ন্যাকড়া। তার সারা শরীরে মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, সারা শরীরে মাটি, ময়লা মাটি। আর গোটা দাড়ি, গোটা মুখের দাড়িতে মুখ ঢেকে গেছে। হাতে একটা ছোট্ট মগ, আর ওই মগ হাতে সে লঙ্গরখানায় পড়ে থাকে। আর লঙ্গরখানায় ওই সব দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মতো কাড়াকাড়ি মারামারি করে সে খিচুড়ি খাচ্ছে, আর তাদের মতো ভাষায় কথা বলছে, কারণ সে হতে চায় তাদেরই মতো আর একজন। না হলে মানুষের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে থাকবে। তাহলে মানুষের সঙ্গে মিশতে গেলে তাদের মতো হতে হবে, তাদের মতো হতে গেলে তাদের ভাষায় কথা বলতে হবে। আর তাদের ভাষা বলতে গ্রাম থেকে উঠে আসা মানুষগুলোর ভাষা কী রকম ছিল, সেই ভাষায় সে কথা বলেছে। সে বলেছে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তার মানে গল্পটা যদি তোমরা এই মুহূর্তে ঘুমিয়ে না পড়ে পুরোটা আলোচনা শুনে থাকো, তাহলে আমি বলবো, আমার মনে হয় কোথাও না কোথাও আজকের এই দিনের পরিস্থিতির সাথে আর এই গল্পের পরিস্থিতির সাথে কিছুটা হলেও তোমরা মিল খুঁজে পাবে বা পাচ্ছ। আর মৃত্যুঞ্জয়ের পরিবারের মতো যেন আর কারোর পরিবারে এই রকম পরিস্থিতি তৈরি না হয়, আমি সেটাই অন্তর থেকে কামনা করব। আজকের পরিস্থিতি কারোর জীবনের উপরে, কারোর পরিবারের উপরে ভয়ঙ্কর কোনো প্রভাব নিয়ে না আসুক, সেটাই আমার আজকের কামনা। তাই আমরা পড়ব পড়ার জন্য নয়, আমরা পড়ব নাম্বারের জন্য নয়, আমরা পড়ব প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে আমাদের জীবনের সাথে আর বর্তমান পরিস্থিতির সাথে মিল খুঁজে পাওয়ার জন্য পড়ব। আর এটাকেই আমরা পরবর্তীতে
শিক্ষণীয় করে আমাদের জীবনেই প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আর কিছু না হোক, নাম্বার উঠুক আর না উঠুক, এটা পরবর্তীতে তোমরা বলতে পারবে যে না, বাংলাটা কিছুটা হলেও আমরা শিখেছি, কিছুটা হলেও আমরা বুঝেছি। পড়ার জন্য নয়, নাম্বারের জন্য নয়। নাম্বার আপনা আপনি চলে আসবে, পড়াটাই তোমাদের পড়ে যেতে হবে বুঝে। তো কটা বাজে এখন? সোয়া 12টা স্যার। তো 12:15 বাজে। 12টা স্যার। হ্যাঁ, আজকের আমি হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম, কিন্তু করতে পারলাম মাত্র না। 12টা। এই হোমওয়ার্কগুলো থাক, পরের দিনের জন্য আবার আলোচনা করব। আজকের প্রথম দিন বলে একটু এক অর্থে ওই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ফাঁকা মাঠে বক্তৃতা দেওয়ার মতো বক্তৃতা দিলাম। কজন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে কাদা হয়ে গেছে, কজন বিছানায় ঢুকে পড়েছে আমি জানি না। তবে আমি আশা করব যারা শুনেছে, জেগে আছে, তারা মনে হয় না বুঝে শুনলো তা নয়, বুঝেই শুনেছো এবং বুঝতেও পেরেছো। আপাতত একটু রেকর্ডটাকে বন্ধ করে দিই, তারপরে বাকি কথা বলছি।